কেমন আছেন দর্শক? চলতে চলতে অনুষ্ঠানের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আইরিন খান। চলতে চলতে আজকে আমরা যার সাথে কথা বলবো তিনি একাধারে রাঁধেন, চুল বাঁধেন, নাচ, গান, আবৃত্তি, অভিনয়, হাউস মেকিং বা প্যারেন্টহুড যাই বলি না কেন সব কিছুতে তিনি সেরা। আর কথা না বাড়িয়ে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে, লায়লা হাসান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাদেরও ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আপনি একাধারে অনেক কিছু করেন। আমি শুরু করতে চাই আপনার ছোটবেলা থেকে। আপনার ছোটবেলা বেড়ে ওঠাটা কেমন ছিল? ছোটোবেলাটা আমার বেড়ে ওঠাটা, আমি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বেড়ে উঠেছি। কেন ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে নাচের রিহার্সেল, গানের রিহার্সেল, নাটক এগুলো সব হতো। কারণ আমার আব্বাও খুব সঙ্গীত অনুরাগী ছিলেন, মানে সাংস্কৃতিক একদম সবসময় উনি পরিমণ্ডলের মধ্যে আমরাও বেড়ে উঠেছি, আব্বা বেড়ে উঠেছিলেন। উনি একাধারে তবলা, হারমোনিয়াম, বাঁশিগুলো বাজাতে পারতেন, অভিনয় করতেন। যখন ছাত্র জীবনে উনি মানে মেয়েদের পাঠটাই বেশি করতেন, দেখতে খুব সুদর্শন ছিলেন। আর তখন তো ছেলে মেয়ে একসাথে অভিনয় হতো না। SM হলেন সাংস্কৃতিক সম্পাদক ছিলেন, তো তখন আব্বা অভিনয় করেছেন। আমার আম্মা উস্তাদ বাহাদুর হোসেন খানের ছাত্রী ছিলেন, লতিফা খান, আর আব্বা হলেন MA আওয়াল। আর এবং আমার মামি বেগম নূরজাহান মুর্শিদ, উনি অভিনয় করতেন। উনি পরে বঙ্গবন্ধু ক্যাবিনেটের মিনিস্টার হয়েছিলেন। আর মামা খান সারওয়ার মুর্শিদ, উনি ভিসি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, পরে অ্যাম্বাসেডার হয়েছিলেন। যাই হোক, তো মামি যেহেতু নাটক করতেন, আব্বাও এরকম সব কিছু পারতেন, সেই জন্য ওই আমরা ছোটোবেলা থেকে দেখি যে বাড়িতে কিছু না কিছু একটা হচ্ছে। এইটা মধ্য 50। সেই সময় আপনার মামি অভিনয় করতেন, এটা অনেক বড় একটা কালচারাল চেঞ্জ। এটা সব ফ্যামিলিতে খুব একটা। আমার নানা পলিটিশিয়ান ছিলেন। আমার নানা, আমরা যেখানে বড় হয়েছি ওই ওয়ারিপাড়া, ওখানে বেগম সুফিয়া কামাল, তারপরে AK ফজলুল হক শেরে বাংলা, তারপরে নান্না মিয়া, আজিজুল হক চৌধুরী, এবং ওই যে তফাজুল হোসেন, যে মানিক মিয়া, ইত্তেফাকের যে মানে প্রতিষ্ঠাতা সম্পাদক, উনি মালিক আর কি ছিলেন। তো অনেক ছোট, বড় হয়েগুলি নামগুলো জেনেছি, শুনেছি। তো এদের মধ্যে বড় হয়ে উঠেছে আর কি আমরা। আর তারপর লক্ষ্মীনারায়ণ কটন মিলস, তারপরে ঢাকেশ্বরী কটন মিলস, ওখানে ওদের সাথে যে দুর্গাপূজা শো হতো, সবসময় ঈদে টিদে সবসময় আমরা, আমি, আমার ভাই ফজলে হাসান, উনি FCA, যে এবং এই যে বেগম সুফিয়া কামালের ছেলে, বড় ছেলে শামীম কামাল, আমরা তিন ভাই বোনের পাঠ করতাম। এবং যখন আমাদের হলগুলো ইউনিভার্সিটির ছোট্ট, তো তখন ওই যেখানে নাটক হতো বস আমাদের আমাকে বিশেষ করে নিয়ে যেতে এসে, ওই তখন তো আর গাড়ি টাড়ি ছিল না, রিক্সার মধ্যে একজনের কোলে বসে চলে যেতাম। তো ওইভাবে সেই জন্য সবসময়, এবং যখন নজরুল জয়ন্তী, রবি জয়ন্তী কিছু একটা হচ্ছে, আমাদের বাড়িতে রিহার্সালটা হচ্ছে। এইসব। আর নানা MLA ছিলেন, নানার একদিকে রাজনীতি চলছে, একদিকে সাংস্কৃতিক চর্চা চলছে, এইভাবে আর কি বড় হয়েছি। সুন্দর একটা পরিবেশে বড় হয়েছে। আপনার স্কুলটা কোথায় ছিল? স্কুল ছিল প্রথমে আমার নারী শিক্ষা মন্দির বাড়ি, আমাদের বাড়িটা মাঝখানে টিকাটুলিয়া ওয়াইদাসে, এক পাশে নারী শিক্ষা মন্দির, এক পাশে কামরুন্নেসা। তো আমি অনেক ছোট ছিলাম যখন প্রথম স্কুলে, তখন আমাদের সময় না দাই বলে, যেমন বুয়া বা আয়া, দাই, দাই, ওনারা আসতেন। আমার বড় বোন ডেইজি আহমেদ, বুলু আহমেদের স্ত্রী, তাকে নিতে আসছে স্কুল, হাঁটা পথ হেঁটে যেতেন। তো আম্মা তো শুধু টিফিন দিয়ে দিত বোনের জন্য, ওই টিফিনটা আমার খাবার কয়েকটা, আমি তো বাড়ি থেকে সেই টিফিনটা পেতাম না, তো ওই টিফিনটা খাওয়ার জন্য আমিও বর করলে, দায়ের করলে চলে স্কুলে চলে যেতাম। তখন অনেক ছোটো ছিলাম, আমার মনে নাই, পরে গল্প শুনছি এগুলো। ওই যে বড়দি ছিলেন, বড়দির কাছে গল্প, বড়দি আমি মানে ওনার বড় টেবিল, উনি কাজ করতেন, আমার কিন্তু কিছু স্মৃতিতে নেই, এগুলো আমাকে শোনা আর কি। ওনার টেবিলের সামনে মাঝখানে বসিয়ে দিতেন, বসে বসে কাজকর্ম করতেন। আর যেই ঘন্টাটা বাজতো আমি ওইটার অপেক্ষা থাকতাম, আমি কিন্তু ঘুমিয়ে যেতাম টিফিন টাইমের জন্য। যেই ঘন্টা পড়তো তখন আমি জেগে টিফিন খাবো, তখন ওই আমাকে টিফিন দেওয়া হতো, ওর জন্য আমার স্কুল যাওয়া। এবং সেখানে আমি নাটক করেছি অনেক ছোট, আমার ঠিক ছবি দেখেছি আমি, পরে রাজকন্যা হয়েছিলাম, ঘুমিয়ে থাকতাম, পরে আমাকে উঠে ওরা কোলে নিয়ে আবার দেখাতো যে এই আমাদের মানে আপনার আসলে মেমোরি থাকার আগে থেকে আপনি কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। এবং যখনই আমার বাড়িতে কোনো মিউজিক হতো নানার কাছে শুনেছি, যখনই কোনো মিউজিক হতো তখনই আমি নাচতাম। তখন আমার নানা বলেছিলেন যে আম্মাকে দেখি তোর মেয়ে খুব বড় হলে খুব ভালো নাচবে, নৃত্যশিল্পী হবে।
এই আর কি এভাবে আমার বেড়ে ওঠা স্কুলে। তারপর নারী শিক্ষা স্কুল থেকে যখন হয়নি, যখনও আমার ওখানে কাবরনেসা ছিল ক্লাস 4 থেকে, তো নারী শিক্ষাতে ক্লাস 2-তে থাকাকালীন থেকেই আমাকে কাবরনেসা স্কুলে ডেকে ডেকে নিয়ে অনুষ্ঠান করে। কারণ আমি পাড়ার মেয়ে, হ্যাঁ, মানে আমার বাসার সামনে দিয়ে আমাদের স্কুলে কাবরনেসা স্কুল যেতে হতো। তো ওই আপারা নিয়ে আমাকে নাচাতেন আর চাইতেন যে আমি স্কুলে ভর্তি হয়ে যাই। আপনার কি মনে হয় যে আপনার এই সংস্কৃতি চর্চা কখনো আপনার পড়াশোনাকে হ্যাম্পার করেছে? একটু তো করেছি। যেমন সবচেয়ে মজা হতো কি, যখন আমরা ক্লাসে আছি, আমি আর আমার বন্ধু ডালিয়া নীলুফার, আমরা তো নাচ করতাম। তো আমরা সবাই ক্লাসে বসে আছি, এমন সময় ডাক পড়লো রিহার্সেলের। আর ক্লাসে যে আপা ছিলেন, ওই তো মুখটা গম্ভীর হয়ে গেল, যাও আর কি করবে, এখন নাচ গান করে কি পড়াশোনা করতে হবে না। তো আমি নাচ করতাম, নাটক করতাম, মুকুল ফোস করতাম, চাঁদের হাট করতাম, অনেক কিছু করতাম। আর আমার একটাই কথা ছিল, এইবার যদি তুই পাশ করিস আমার নাম বদলে রাখবো, হ্যাঁ, আমার কান কেটে ফেলবো, আমার নাম তখন যখন পাশ তো করে যেতাম, পড়তে হতো খুব ভালো লাগতো না, তারপরে যাই পড়তে হতো, পড়ে তারপরে আমার নাম বদলাম, কোনো রকম করে পাশ করেছো। এইভাবে আর কি, যাই হোক। তারপর তো আপনার এই ছোটবেলা থেকে আপনি এই পর্যন্ত কিভাবে আসলেন সেই ব্যাপারে আমরা কথা বলবো, বাট এই মুহূর্তে আমরা একটি ছোট বিরতি নিচ্ছি। দর্শক, আমরা লায়লা হাসানের কাছ থেকে আরো অনেক গল্প শুনবো। কোথাও যাবে না, ফিরছি বিরতির পর। হাসান ইমাম সাহেব গেছেন নানার কাছে বলতে, তো নানা বলছে ঠিক আছে, তুমি তোমার সিনেমা আমাকে দেখাও, তুমি কেমন অভিনয় করো, তারপর আমি ঠিক করবো আমার নাতনি দিব কি দিব না। দর্শক, বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে। কথা বলছি আমরা লায়লা হাসানের সাথে। বিরতিতে যাওয়ার আগে আমরা আপনার ছোটবেলার গল্প শুনছিলাম। আপনি 71 যুদ্ধের সময় শব্দ সৈনিক হিসেবে আপনার বেশ নাম আছে। ওই সময় আপনারা কিভাবে কাজ করেছিলেন? ওই সময় আপনারা সংঘবদ্ধ কিভাবে ছিলেন? সিচুয়েশনটা কিভাবে মোকাবেলা করেছিলেন? ওই সময় তো আমরা গিয়ে মূলত, যেহেতু আমি শিল্পী, নাটক করতাম, তো আপনার বয়স কত ছিল, ইফ ইউ ডোন্ট মাইন্ড? ওই সময় না, তখন আমি ইন্টারমিডিয়েট পাস করে আমার বিয়ে হয়ে গেছে, তো সংসার করছি। আমি ইন্টারমিডিয়েটের পরেই আর কি আমার বিয়ে হয়েছে। বিয়ে করতে উনি আগে, হাসান ইমাম সাহেব আগে চলে গেছিলেন। তখন গিয়ে উনি স্বাধীন বাংলা বেতারের খবরের এটার দায়িত্বটা ওনার ছিল, নাটকও করতেন। তো আমি যাওয়ার পর আমাদের রেখে উনি চলে গেলেন। ওনার আসলে গিয়েছিলেন যুদ্ধ করবো বলে, পরে যাই হোক পরিস্থিতিতে কিছুদিন এদিকে থাকার পরে ওপারে চলে গেল, ওখানে গিয়ে স্বাধীন বাংলা বেতারে যোগ দিলেন। আমিও শিল্পী হিসাবে সেখানে যোগ দিয়েছিলাম। এবং আরেকটা কাজ করতাম, যেখানে ওই যে আমাদের অনেক শিল্পী গেছিলেন, তো ওখানে গিয়ে হাসান সাহেব, একটা জহির রায়হান সাহেব, হাসান সাহেব, ওদের আব্দুল জব্বার খান, এনারা মূলত উনি সম্পাদকের কাজটা, সেক্রেটারির কাজটা হাসান সাহেবই করেছেন। একটা সংগঠন করছিলেন যে শিল্পী কলাকুশলী সংস্থা, এভাবে একটা কিছু। তো সেখানে ওই যে যারা শিল্পীরা গেছিলেন তাদের জন্য আর কি, যে একটা অনুদান জোগাড়, রেড ক্রস থেকে, ওখান থেকে ছোটদের খাবার, বাচ্চাদের খাবার, বড়দের জন্য শীত ছিল খুব, কম্বল, জামা কাপড়, এবং যাদের পরিবার ছিল তাদের 200 টাকা করে, এবং যাদের একা ছিল তাদের 100 টাকা করে। সেই কাজটার সাথে একটু জড়িত ছিলাম। তারপরে এই যে ক্যাম্পে যে আমাদের একটা ছিল, গানের একটা স্কোয়াড ছিল, সেইটা নিয়ে যে শরণার্থী শিবিরে গিয়ে ওই গানের দলের সাথে আমিও ছিলাম। যখন প্রয়োজন হতো নাচ, দিল্লি টেলিভিশনেও নেচেছিলাম। আমরা গিয়েছিলাম পুরো পশ্চিমবঙ্গটা আমরা তখন ঘুরে বেরিয়েছিলাম। মানে পশ্চিমবঙ্গ না, আমরা ওইতেও গিয়েছিলাম, দিল্লিতেও গিয়েছিলাম। তো ওখানে আর কি, যে আমাদের 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তানিদের যে শাসন, শোষণ, নির্যাতন, এইগুলো ওই আবৃত্তি ও কিছু স্লাইড দেখিয়ে, কিছু ধারা বর্ণনা, গান, কবিতা, হ্যাঁ তুলে ধরতাম। ওই কাজটা। হাসান ইমাম স্যারের সাথে আপনার বিয়েটা কিভাবে হলো? সেটা আমাদের পারিবারিকভাবেই হয়েছে বিয়েটা। আমার বিয়ের আগে চিনতেন? বিয়ের আগে তো ওই রূপালী পর্দায় দেখেছি একটু ছবি, তখন দেখেছি কিনা মনে পড়ে না আমার ঠিক। তখন আমাদের বয়সে অনেকটা ডিফারেন্স আর কি। তো ওই 61-তে রবীন্দ্র শতবার্ষিকীতে যখন আমি তখন বুলবুল একাডেমির ছাত্রী, তো আমরা তখন ওই যে চিত্রাঙ্গদা, মায়ের খালা, শ্যামা, এগুলো ড্রামাগুলো হচ্ছে, বড়রা করছে, আমরা ছোটদের দলে ওই পাসিং টাসিং টুকটাক নাচ টাচ এগুলো করি আর কি। তখন আমাদের একদিন রিহার্সাল হচ্ছে,
দেখি যে একদম ইন্ডিয়ান ইনস্টিটিউটে দরজায় আর কি একজন হেলান দিয়ে, যে আমার মনে পড়ে গেরুয়া রঙের পাঞ্জাবি, গায়ের রং তো খুব সুন্দর ছিল তখন, পাঞ্জাবি পরে হেলান দিয়ে দাঁড়িয়েছে। তারপর আমি গিয়ে আম্মাকে গল্প করছি, তখন মানে এমনি যে ছবিতে চলচ্চিত্রে নেমেছেন সেটা জানি, ছবি মনে হয় দেখিনি। তো আম্মাকে গিয়ে বলছে, আম্মা হাসান ইমামকে দেখলাম আজকের রঙের পাঞ্জাবি পরা। তো রেডিওতে আমি খেলাঘর করতাম, খেলাঘর অনুষ্ঠান টুষ্ঠান করতাম, খুকিও কারবির আবৃত্তি করি, ছোট ছোট অভিনয় করি, জাটিকাগুলো ওখানে দেখতাম উনি বড়দের সাথে অভিনয় টভিনয় করছেন, তখন আম্মাকে কি গল্প টল্প করতাম এরকম আর কি। আর তারপরে ইউএসআইএস ছিল এখানে, ভয়েস আমেরিকাতে, ওখানে কিছু ছোটো ছোটো নাটক করে, নাটিকা করে এখান থেকে ভয়েস আমেরিকাতে পাঠানো হতো, ওখান থেকে টেলিকাস্ট ব্রডকাস্ট হতো, সেগুলো করতাম, ওখানে করতাম। সেখানে কাফি খান সাহেব, রফিক ভাই, খন্দকার রফিকুল হক, হাই সাহেব, এনারা ছিলেন, হুসেনি, এরা কয়েকজন ওখানে কাজ করতেন আর কি। তো ওনারা, তারপরে আমাদের যে সিরাজুল ইসলাম সাহেব মারা গেলেন, হ্যাঁ, ওনার বন্ধু ছিলেন, এনারা তখন ওনারা ওখানে অভিনয় করতেন, যাওয়া আসা করতেন, আমিও করতাম। তো তখন ওনারা বোধহয় উনি পাত্রী খুঁজছেন এনার জন্য। তো কাফি ভাই দিয়ে আমার সামনে বলে কি, ওনাকে পিন্টু বলে ডাকতেন, কাফি খান, যে উনি যে সংবাদ পাঠক ছিলেন, অভিনেতা হবে। তো কাফি বলছে, হ্যাঁ পিন্টু, যে একটা ল্যাং ট্যাং মারো, নাহলে কেমন করে এইসব পাবে, পাত্রী পাবে। আমি বুঝি নাই, আমি তো বলছি স্কুলে ম্যাট্রিক দিব এরকম কিছু, তা বুঝি না, আমি যাই না কিছু। তারপর দেখলাম আমাকে খুব ঘন ঘন ওনারা আমাকে প্রোগ্রাম দিতে আরম্ভ করলেন। আগে যতটা করতাম খুব বেশি বেশি ঘন ঘন, পরে শুনেছি যে এই চালাকিগুলো ওনারা করেছে। তারপর যাই হোক, তারপর ওনার বোধহয় হয়তো পছন্দ হয়েছে, ভালো লেগেছে, আমার শাশুড়িকে পাঠিয়েছে। ওইটা খুব মজার গল্প। একদিন দেখি যে মা, মানে ওনার মা আর কি, তার তো আমার শাশুড়ি হন নাই, উনি আর ওনার এক বোন, কাজিন, এই আমার বাবার বাড়িতে ওইতে ওয়ারিতে, টিকাটুলিতে, হাটখোলাতে, তো ওনারা এসছেন। তো কী ব্যাপার, তখন মা বলছে, মা নাকি আমার আম্মাকে বলছে যে বাড়ি ভাড়া নিব, তারপর বাড়ি দেখতে এসছি। কী করে যাবেন, এই অবস্থা আর কি। তারপর আস্তে আস্তে আম্মার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেল, আসা যাওয়া আরম্ভ হলো। তারপর এক সময় আমি তখন ছিলাম না, আমরা তখন পরে যখন আর কি প্রপোজাল নিয়ে গেছেন আমার শাশুড়ি, তো আমি তখন ওই যে ডেলিগেশনের সাথে চীন গিয়েছিলাম, চায়না গিয়েছিলাম, ওই সময় প্রপোজালটা নিয়ে এসছে। তখন আম্মা আবার বলছেন যে আমি চাই না, ওনার আবার নানার কথা বলছে আর কি, যে এই নানার, আমরা এক বাড়িতেই ছিলাম, নানা মামি, আমরা তো ছোটোবেলাটা ছিলাম, যেখানে আমাদের রিহার্সাল হতো, নাচ গান হতো। পরে তো আব্বার আলাদা বাড়িতে আমরা চলে আসলাম। তার আম্মা বলছেন যে আমার আব্বা আছেন, আব্বাকে বলে দেখি, উনি মত দিলে তখন দেখা যাবে কী হয়। তখন যখন আবার গেছেন, হাসান ইমাম সাহেব গেছেন নানার কাছে বলতে, তখন নানা বলছেন যে তুমি, আচ্ছা তুমি অভিনয় করো। প্রথমে তো একটা আপত্তি ছিল যে ফিল্মে কাজ করে কেমন না কেমন কি, কিন্তু ওনার যে নানা আবুল হাসিম সাহেব, এক কথা সবাই এক নামে ছিলেন, বিরাট পলিটিশিয়ান ছিলেন। আর বদরুদ্দিন ওমর আছেন, ওনার বাবা আর কি, আমার শাশুড়ির মামা। তো সেই দিক দিয়ে তো পরিবার, এবং আমার দাদা শ্বশুরও খান বাহাদুর সুলতান আলী বাগেরহাটের খুব নাম করা পলিটিশিয়ান এবং লয়ার, ফজল হক সাহেবদের সাথে একসাথে এই করতেন, কি পার্টি করতেন একটা। তো যাই হোক, তো সেইভাবে চিনতেন, কিন্তু মানুষ হিসাবে কেমন, ছবি টবি করে এইসবে। তো নানা বলছেন ঠিক আছে, তুমি তোমার ছবি আমাকে দেখাও, সিনেমা আমাকে দেখাও, তুমি কেমন অভিনয় করো, তারপর আমি ঠিক করবো আমার নাতনি দিব কি দিব না। তারপর ছবি দেখে তো তখন মনে, হ্যাঁ তখন মনে অনেক দিনের চেনা ওনার এই সিনেমাটা চলছিল। আমি তো তখন ছিলাম না, আমি তো তখন চায়নায় ছিলাম, একবার রাশিয়া না চায়নাতে। তো তখন আর কি দেখে নানা ভালো লাগলো, তারপর আর কি হলো সেইভাবেই আর কি। দর্শক, আমরা কথা বলছি লায়লা হাসানের সাথে। এই মুহূর্তে নিচ্ছি আমরা ছোট একটি বিরতি। কোথাও যাবে না, ফিরছি বিরতির পর। যখন আমার ভাসুরের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল, তখন সবসময় বলতে আমার ডাকনাম রোজির মতো একটা বউ চাই। দর্শক, বিরতির পর স্বাগত। কথা বলছি আমরা লায়লা হাসানের সাথে চলতে চলতে অনুষ্ঠানে। আমরা হাসান ইমাম স্যারের সাথে আপনার বিয়ের গল্প শুনলাম। আপনি অসম্ভব অ্যাক্টিভ একটা মানুষ, আপনি কিভাবে টাইম ম্যানেজ করেন, এত কিছু করে, সংসার করে, এবং আপনি সব কিছুতে পারফেক্ট, কিভাবে হলো, কিভাবে আপনি ম্যানেজ করেন? আমি যেটা করি, রাত জেগে কাজগুলো করি। তাহলে আপনি ঘুমান? আমার একটু ঘুম কম হয়, একটু কষ্ট হয়, একটু ঘুম হয়। রান্না করে ফ্রিজ ঢুকিয়ে দিই, কাপড়টা ওয়াশিং মেশিনে দিয়ে, কাপড়টা বেঁধে,
হ্যাঁ এগুলো করি। তারপরে ঘর মোছাটা সেগুলো তো হেল্পিং হ্যান্ড তো আছেই। এটা তো এইভাবে করতে, যেহেতু আমি দিনের বেলা বাসায় থাকছি না, ওই জন্য রাতে সব কাজগুলো করি। এবং আমি খুব টিপটপ থাকতে, গুছিয়ে থাকতে পছন্দ করি। এই এলেবেল হলেই মাথা গরম হয়ে যায়, মাথা গরম মেজাজ। আপনি যে এত কাজ করেন, তার সাথে আপনি বাইরেও অনেক কাজ করছেন, সাংস্কৃতিক অঙ্গনে আপনি জড়িত আছেন। আপনার সাথে আপনার হাজবেন্ডের এই আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম? যে অনেক সময় হয় না যে ওয়াইফ বাসায় বেশি প্রেজেন্ট না থাকলে একটা প্রবলেম ক্রিয়েট হয়। আপনারা দুজনই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছেন, সেজন্যই অসুবিধাটা হয় না। কেন জানেন উনি যে যত রাতি হোক আমি একটা কাজে আছি, ওনার হলো আমি সেটা জানি যে কাজে আছেন, এবং আমি ওনার যা প্রয়োজন, এখন যেমন আমি বেরিয়ে এসেছি খাবার রেডি করে রেখে দিয়ে এসেছি, হয়তো একটু মাইক্রোওভেনে গরম করে নেবেন এরকম। তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের আছে। মানে সমঝোতা না থাকলে তো সংসার করা যায় না। এবং যখন যেটা প্রয়োজন আমি সমস্ত আগে অ্যাডভান্স করে রাখি, যাতে ছেলেপেলেদেরও তাই করেছি। বাইরে চলে আসে, টিফিন রেডি করে দিয়ে এসে রাতেরবেলায় ফ্রিজে রেখে দিতাম, দিয়ে আবার একটা স্লিপ লাগিয়ে দিতাম, তোমার টিফিনটা আছে মনে করে নিয়ে যাও, পানির জন্য তো ফ্রিজ খুলবে তখন। এভাবে করেছি। মানে আমি সংসারটাকে খুব সুন্দর করে নিপুণভাবে করার চেষ্টা করেছি। এবং অনেক আমার শাশুড়ি খুব খুশি ছিলেন, বলতেন যে যখন আমার ভাসুরের উনি বিদেশ ছিলেন, ওনার জন্য পাত্রী খোঁজা হচ্ছিল, তখন সবসময় বলতেন আমার ডাকনাম রোজির মতো একটা বউ চাই। হ্যাঁ, এবং আমার খুব সুনামও আছে, বলতে নাই নিজের কথা, যে সংসারটা আমি খুব গুছিয়ে সুন্দর করে করতাম। আমার শাশুড়ি আমাকে কখনো কিছু বলতেন না। ভাবিকে যদি কিছু বললে আমার মা, আপনি তো আমাকে কিছু বললেন না, তুমি যে সব ভালো করে পারো সেটা তোমাকে কিছু বলি না। আপনার ছেলে মেয়ে কজন? আমার 3 ছেলে মেয়ে। কী করছেন ওনারা? 3 জনের শিক্ষকতা করছে। বড় মেয়ে সঙ্গীতা, ও বিকরণ স্যার স্কুল অ্যান্ড কলেজে, হ্যাঁ টিচার, বহু বছর ধরেও। মানে ও খুব পপুলার স্কুলে ছিল, আছেও এখনও। ওই যখন MA পরীক্ষা দেবার পরে স্কুলে গেছে, তারপরে বলছে যে কী করছো? জয়েন করে ফেলেন? হ্যাঁ, বলছে আমি যে পেয়েছিলাম ওনাকে। তাই না? তোমার শিক্ষক, বাহ। আচ্ছা, তো বলে চলে আসো, বাস জয়েন করলো। আর ছোটো মেয়ে রুমঝুম, ও ডাবল মাস্টার্স করেছে, একটা অস্ট্রেলিয়া থেকে করেছে এডুকেশন পড়ে, এখান থেকে সোশ্যোলজিতে। ও ঢাকা ইউনিভার্সিটি পড়াতো, তো বিয়ে এখন বাইরে চলে গেছে, কানাডায় আছে। আর ছেলে হলো স্বাক্ষর তাজবের ইমাম, ও হলো ক্যালিফোর্নিয়া থেকে MBA করে ওখানে কিছুদিন কাজ করেছে, তারপরে ভার্জিনিয়াতেও করেছে। এখন হার্ভার্ড বলে একটা ওয়াশিংটনে একটা ইউনিভার্সিটিতে পার্ট টাইম পড়ায় এবং অন্য কাজও করে। এবং আমার বৌমা হলো ওখান থেকেই পড়াশোনা করেছে বাইরে, আমেরিকাতে, ইউএসএতে, এখন ওয়ার্ল্ড ব্যাংকে আছে। আর 2 জামাই ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এই আর কি সংসার আমার। আপনি দেশীয় সংস্কৃতিকে সেভ করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন, অনেক ধরনের প্রোগ্রামের সাথে জড়িত আছেন। আপনি এই ব্যাপারে কি একটু বলবেন যে বর্তমানে আপনি সংস্কৃতিকে কোন পর্যায়ে দেখেন? আমি খুব আশাবাদী। আমাদের তো 1000 বছরের ঐতিহ্য। মানে কেউ হয়তো আছে যে আমাদের সংস্কৃতিটাকে একটু সংমিশ্রণ করে, অন্যরকম করে, কিংবা পুরোপুরিভাবেই আমাদের সংস্কৃতিকে একটু দাবিয়ে রেখে ভিনদেশি সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া। তো কিন্তু আমি বিশ্বাস করি এটা সম্ভব না, কেন আমাদের শেকড়টা অনেক শক্ত, ইচ্ছা করলেই কেটে উৎপাদিত করতে পারবে না। এবং একদল যেমন চাচ্ছে এটাকে দাবিয়ে রাখতে, আরেক দল তো আমরা আছি এটাকে উজ্জীবিত করার জন্য চাচ্ছি। এবং আমাদের প্রধান দায়িত্বটা এখন যেটা আমরা মনে করি যেটা, যে আমাদের এই প্রজন্মকে ওই বীজটা মধ্যে দিয়ে দিতে হবে, বপন করে দিতে হবে যে এটা তোমার নিজস্ব। হ্যাঁ, তুমি করো, সব কাজই করো, কিন্তু তোমার স্বকীয়তাটা রেখে, বৈশিষ্ট্যটা রেখে, যে আমরা বাঙালি, আমাদের যে 1000 বছরের কৃষ্টি ঐতিহ্য, এটা যেন আমরা বজায় রেখে করতে পারছে বর্তমান জেনারেশন। চেষ্টা করে যাচ্ছে, কিন্তু না, আমরা চেষ্টা করে যাচ্ছি। ওরা তো একটু চাপেই হইচই, জাঁকজমক এইসব তোরা পছন্দ করে। আমাদের মধ্যেও আছে, আমাদের তো কত কিছু, আমাদের ভান্ডার তো প্রচুর সমৃদ্ধ ভান্ডার। তো এটা ওরা একটু তো হয়ে যাচ্ছে। আমরা ওই জন্য আমরা যে উৎসবগুলি করি, 12 মাসে 13 পার্বণ, আমাদের যে 6 মাসে যে ষড়ঋতুটা, হ্যাঁ ষড়ঋতুটা বিভিন্নতে আমরা করছি। তারপর আমাদের এই নবান্ন উৎসব করছি, পৌষমেলা করছি, পিঠাপুলিগুলো দিয়ে ওরা তো নামও তো জানে না, সেগুলোই করা। এগুলো তো আমাদের সংস্কৃতিগত ঐতিহ্য। এগুলো করে রাখে, যে আমাদের সাহিত্য, এসবের সাথে পরিচিত করা। এগুলো মানে যতদিন আমরা আছি, ততদিন বাঙালি আছে, বাঙালির সংস্কৃতি থাকবে, ঐতিহ্য থাকবে, ভাষা থাকবে। এবং এটাকে করার জন্য কিছু লোক কিন্তু থাকে
যুগে যুগে সময় সময় কেউ না কেউ আমাকে থাকেনি, কিন্তু এটা বাঁচিয়ে রাখার জন্য, আপনি টিকিয়ে রাখার অনেক জন্য। বছর ধরে বিটিভিতে একটা নাচের অনুষ্ঠান করছেন, আপনি এখনো করে যাচ্ছেন। আপনি কিভাবে নিজেকে এত ফিট রাখতে পেরেছেন? এই সিক্রেটটা যদি আমাদের সাথে শেয়ার করেন। এইটা শুনলে লোকে হতাশ হবে, যদিও আমাদের উচিত করা। আমি কিন্তু কিছুই করি না, মানে নিয়ে হচ্ছে যে ব্যায়াম করে, এখন তো করিই না, একসময় তেমন করতাম না, কিন্তু আমি সব খুব অ্যাক্টিভ। বাসায় যতক্ষণ থাকবো আমার দুপা চলতেই থাকে। আমার বাসাটা একটু লম্বা বড় টাইপের, এ পাশাতে ও মাথা, আমার হাঁটাহাঁটি চলা সবসময়, মানে আমি এমন কি লোকে হাসবে আমি জানি, টেলিফোনটা এখানে নিয়ে আমাকে হাতে কিন্তু কাজ করে, বসে যে আমি কথা বলবো, আপনি এক মুহূর্ত বসে থাকেন বসে থাকতে পারি না আমি। এখন বসে আছে, ওই কাজটা তো পড়ে আছে, কারণ আমাকে তো বেরোতে হবে, আমাকে তো সারতে হবে কাজটা। ওই ফোনটা হাতে নিয়ে হয়তো কিছু একটা বানাচ্ছি, হাতে একটা কাপড় ভাঁজ করছি, কিছু একটা সেই জন্য হয়তো আর কি। এখন আপনি যে এত অ্যাক্টিভ থেকেছেন বা এত কাজ করেছেন, অনেকের জন্য সেটা অনেক বড় অবদান, কিন্তু আপনার বাড়িতে আপনার ছেলে মেয়েদের কি কখনো মনে হয়েছে যে আপনি ঠিকমতো সময়টা দিতে পারেননি? না, সেটা মনে হয়নি। ওদের আমি পড়িয়েছি, হ্যাঁ, ওদের খাওয়া আমি রেডি রেখেছি, ওদের কাপড় আমি রেডি রেখেছি, এটি আমার মায়ের একটা অভিযোগ ছিল, আর এখন আম্মা নেই, খুব কষ্ট হয়। আম্মা বলতেন যে তোমার বাড়িতে কি আসবো, তুমি তো একটু বসে 5 মিনিট কথা বলতে পারো না আমার সাথে। এটা আমার এখন খুব মনে হয় কি, আম্মাকে বসে রেখে হয়তো আমি অনেক কাজ করতাম, এই আর কি। যাই হোক, আমার একটাই শান্তি, যা আমার মেয়ের বিয়ের জন্য আমি, মানে বিয়ের জন্য ঠিক আমরা ওই যে হাসান সাহেবের ছবি করার জন্য বিট্টু এসেছিল আমাদের ছবি করতে, ওই সময় আমরা বোম্বে গেছিলাম। সে অনেক শপিং টপিং করে এসেছে, সামনে মেয়ের বিয়ে আছে। তো আসার পরে আম্মা আমাকে ফোন করলে, আর সবচেয়ে মজার কথা কি, আম্মা যখন ফোন করতেন, ফোন আর ছাড়তেন না। আমি খুব ভীষণ প্রিয় ছিলাম, কাজকর্মগুলো আমি করতাম। আমার 2 ভাই বিদেশ ছিল, পড়াশোনা করতে, ওখানে সব আম্মার কাজ আমি করতাম। আব্বা ফোন ধরলে আমার কান একেবারে গরম হয়ে যেত, তখন তো ওই ল্যান্ড ফোনে কথা কথা শেষ হতো না। তো যাই, আম্মা বলছে তুমি আসো, অনেক দিন আসেন না, 15 দিন আমরা ছিলাম না। তো আম্মা আমার ঘর সংসার এমন হয়ে আছে, নোংরা, আমি পড়ছি, তুমি আসো। আম্মা এলেন, এসে পরপর 2 দিন একসাথে বসে খেলাম, করলাম, অনেক গল্প করলাম। তারপরে একটা রাতে আমরা বোধহয় 18 তারিখে এলাম, আম্মা 20 তারিখে চলে গেলেন, নাই ঘুমের মধ্যে। সেই রাতটা আমার বাসার থেকে আম্মা গিয়েছিলেন আর কি। বাড়ি ফেরার পরে একা বাড়িতে, ভাইরা বিদেশ থাকতো, আব্বাও চলে গেছেন 10 মাসের মধ্যে, ভালো অবস্থায় দেখে তারপরে গিয়েছেন। 10 মাসের মধ্যে আমার আব্বা দুজনেই চলে গেলেন আর কি। কিন্তু সেটাই মনে পড়ে যে আম্মাকে আমি, কিন্তু কাজকর্ম সব করতাম, আমার সুখ দুঃখ যা কিছু সব আমার কাছে, আমার যা কিছু সব, আমরা তো মাসাল্লাহ 7 ভাই বোন ছিলাম। তো ওইটা কিন্তু ছেলেমেয়েরা অবৈ করে নেই। আমার কর্তা মাঝে মাঝে চান যে বসে গল্প করি, গল্প করতে তেমন সময় হয় না। হ্যাঁ, তারপরে কখনো আম্মার কষ্টটা আমার বেশি কষ্ট হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে আপনার এতদিনের অনেকগুলো কথা আমাদের সাথে শেয়ার করেছেন। দর্শক, আরও অনেক কথা বলার ছিল, কিন্তু আজ চলে যেতে হচ্ছে। আবার দেখা হবে আরেকজন গুণীজনের সাথে।